উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী বন্ধুদের অনুরোধে আজ আমরা পলিটিক্যাল সায়েন্স, পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি। তবে অন্যান্য সাবজেক্টের মতন শুরুতেই বিধিসম্মত সতর্কীকরণ। এবার একাধিক সাবজেক্টের পরীক্ষা দেওয়ার পর এটা তোমরা বুঝতে পেরেছ, এই সেমিস্টারে চিরাচরিত বা খুব কমন প্রশ্নগুলোকে এড়িয়ে গিয়ে একটু জটিল বা কম গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করতে পারছি। এজন্য তোমাদের যে একটু বেশি পড়তে হবে, একটু খুঁটিয়ে পড়তে হবে, এটা বলাই বাহুল্য। আরো একটা কথা বলছি, যারা গোটা বছর মোটামুটি সিলেবাস কমপ্লিট করেছো 50 বা 60%, তারাও সাজেশন পড়ে উপকৃত হতে পারবে। তবে যারা গোটা বছর কিছুই পড়োনি, তারা যদি এই সাজেশনটুকু পড়ো, যদি দেখা যায় একটা প্রশ্ন সেম কিন্তু ভাষা ঘুরিয়ে দিয়েছে, তখন তোমাদের মনে হবে প্রশ্নটা কমনই নয়। এজন্য যারা গোটা বছর কিছু পড়তে পারোনি, মনে করছো একটা সাজেশন ভিডিও দেখে সব কমন পেয়ে যাবে, আমি তোমাদের প্রথমেই বলছি এই ভিডিও তোমাদের জন্য নয়। তোমরা সবিনয়ে এই ভিডিওটা প্রত্যাখ্যান করতে পারো। আর একটা কথা, এবার যেহেতু নতুন সিলেবাস, কি প্রশ্ন দেবে কেউ জানে না, তাই অন্যান্য বছরের তুলনায় সাজেশনে প্রশ্ন সংখ্যা বেশি হবে। আপনি সবই দিয়ে দিলেন, কত পড়বো, এগুলো যাদের বক্তব্য, তারাও এই ভিডিওটা একদম আনন্দের সঙ্গে অ্যাভয়েড করে পছন্দসই সাজেশন বা তোমরা যেগুলো মনে করছো পড়বে সেগুলো পড়তে পারো। মূল আলোচনায় প্রবেশের আগে আমরা ধন্যবাদ জানাবো গৌতম মজুমদার স্যারকে, বিশিষ্ট শিক্ষক এবং লেখক। তিনি আজকের এই ভিডিওতে তোমাদের জন্য প্রশ্নগুলিকে বাছাই করে দিয়েছেন। আমরা স্যারের বাছাই করা প্রশ্নগুলি দেখব এবং এই কটা পড়লেই সব কমন পাবে এমন মিথ্যে কথা কিন্তু আমরা একবারও বলছি না। তোমাদের যার যেটা ইচ্ছে পড়ো, সঙ্গে স্যারের বলা প্রশ্নগুলো একটু হলেও দেখে যাও। আমরা কোনো কমনের গ্যারান্টি, দুটো করলে একটা কমন, এই সমস্ত মিথ্যে বুজরুকি এতে বিশ্বাস করি না এবং তোমাদের এই মিথ্যে কথাগুলো তাই বলছিও না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর দেখে নিচ্ছি স্যারের বাছাই করা প্রশ্নগুলি। প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমাদের পড়তে হচ্ছে তা হলো, এক দাগে দেখো, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। নেক্সট, স্বতন্ত্র পাঠ্য হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ সংক্ষেপে ব্যাখ্যা করো। এটাকেই ঘুরিয়ে দিল, আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনবাদ আলোচনা করো। দুটো একই জিনিস। তিন দাগে তোমরা পড়বে, আন্তর্জাতিক সম্পর্কের তথ্য হিসেবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক আলোচনা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদারনীতিবাদের মূল নীতি। এই অংশগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে, তোমরা স্ক্রিনশট করে নাও। এবার আমরা চলে আসছি দ্বিতীয় অধ্যায়। এখান থেকে তোমাকে পড়তে হবে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর কার্যাবলী বা এর গঠন, অথবা ইউরোপীয় ইউনিয়ন গঠনের প্রেক্ষাপট, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নটা খুব ভালো করে সবটা পড়বে। একটি আঞ্চলিক সংস্থা হিসেবে এশিয়ানের ভূমিকা বা এর কার্যাবলী বা ভারতের সাথে এর সম্পর্ক। তার মানে প্রথম ইউরোপীয় ইউনিয়ন, নেক্সট এশিয়ান এবং সার্ক, তৃতীয় সার্ক, এই তিনটে অংশ ভালো করে পড়বে। এর সফল আঞ্চলিক সংস্থার মূল্যায়ন করো অথবা এর গঠন, উদ্দেশ্য, ব্যর্থতা আলোচনা করো। তার মানে দ্বিতীয় অধ্যায় থেকে ইউরোপীয় ইউনিয়ন, এশিয়ান আর সার্ক, এই কটা খুব ভালো করে তোমরা পড়বে। এবার চলে আসবো তৃতীয় অধ্যায়। বিশ্বায়ন বলতে কি বোঝো, এর প্রকৃতি আলোচনা করো, এর অথবা এর রূপ আলোচনা করো। তার মানে বিশ্বায়নটা পড়বে। আর বিশ্বায়নের ইতিবাচক নেতিবাচক দিক, এর ভালো সুফল কুফল, এর ভালো দিক মন্দ দিক, এটাকেই একটু ঘুরিয়ে দিল, বিশ্বায়নের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভাব লেখো। হয়ে গেল। এবার চতুর্থ অধ্যায়, এটা সিলেবাস বড়, এখান থেকে একটু বেশি প্রশ্ন তোমাকে দেখতে হচ্ছে। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী, প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, তার মানে রাষ্ট্রপতি পড়বে, প্রধানমন্ত্রী পড়বে। নেক্সট, রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী। চার দাগ, লোকসভা, এটা সম্ভবত হবে রাজ্যসভার মধ্যে সম্পর্ক বা এদের দুটো সম্পর্কে পার্থক্য আলোচনা। এটা ভারতের নিম্নকক্ষের লোকসভার ক্ষমতা কার্যাবলী, সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী, ক্রেতা সুরক্ষা আদালত। এই কটা টপিক এখান থেকে দেখতে হবে। এই অধ্যায়টা কিন্তু অনেক বড়। এখান থেকে ধরো জনস্বার্থ মামলার অংশ, ভোক্তা আদালত, তারপর পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী, এই যে টপিক আছে এগুলো সবই গুরুত্বপূর্ণ। এগুলো অল্প হলেও তোমাদের একটু একটু করে দেখতে হচ্ছে।
এবার পঞ্চম অধ্যায়, চিপকো আন্দোলনে মহিলাদের ভূমিকা। চিপকো আন্দোলন কিভাবে পরিবেশ রক্ষায় সক্ষম হয়, অথবা চিপকো আন্দোলনের বৈশিষ্ট্য, মানে চিপকো আন্দোলনটা ভালো করে পড়বে। নর্মদা বাঁচাও আন্দোলন সাফল্যের গুরুত্বপূর্ণ দিক, এর ব্যর্থতা, নর্মদা আন্দোলনের ব্যর্থতা বা এর বৈশিষ্ট্য, এই অংশটা দেখবে। আর নাগরিক আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো। চলে যাব অন্তিম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের গঠন কার্যাবলী, পৌরসভার গঠন কার্যাবলী, 358 নম্বর ধারা অনুযায়ী ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি, 73তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্য, আর ন্যায় পঞ্চায়েত, এটার উপর টিকা। আমি যে যে প্রশ্নগুলো স্যার তোমাদের জন্য বাছাই করেছেন একবারে স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা পরপর ঝটপট করে এক একটা করে স্ক্রিনশট নিতে থাকো। এবার দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের কিছুটা তোমরা স্ক্রিনশট করে নাও, তৃতীয় চতুর্থ অধ্যায়টা কিছুটা অংশ স্ক্রিনশট করে নাও। এবার চতুর্থ পঞ্চম অধ্যায় অংশের যে কিছুটা অংশ স্ক্রিনশট করে নাও, আর লাস্ট পঞ্চম ষষ্ঠ অধ্যায়। তাহলে গৌতম স্যার যে প্রশ্নগুলি বাছাই করে দিয়েছেন তোমরা অবশ্যই এগুলো পড়ো, প্র্যাকটিস করো। আমার বিশ্বাস তোমরা নিরাশ হবে না। প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, তবে এই কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই ধারণা থেকে তুমি কিন্তু সেই উত্তরগুলো লিখে আসতে পারবে। তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা।